ওকে, সো উই উইল স্টার্ট। আমরা স্টার্ট করি, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আমরা আজকে দেখব, এবং ইটস ভেরি নাইস। আমি এটা রিকোয়েস্ট করব যারা আর কি যাদের কাছে ওই ইয়েটা লেখাটা আছে, ওটা এই জন্য ভালো যে আমি ওটা ক্লাসে লিখিয়েছিলাম। 310, 413 এবং 516 হেলিক্স এবং প্যারালাল, অ্যান্টি প্যারালাল, বিটা শিট, এটসেট্রা। তো ইটস ভেরি নাইস যে এই লেখাটা এখনো তোমাদের কাছে আছে। আর আজকে আমরা নতুন সেইভাবে কিছু নয়, বাট কিছু ইন্টারেস্টিং জিনিস কিন্তু আমরা পড়বো। তো প্রাইমারি স্ট্রাকচার কি এর ব্যাপারে মোটামুটি আমাদের সবার এখন আইডিয়া খুব ভালো করেই হয়ে গেছে। লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম অন ইট। যেটা ব্যাপারটা হচ্ছে যে প্রাইমারি স্ট্রাকচার যেহেতু প্রোটিনের থ্রি ডাইমেনশনাল যে স্ট্রাকচারটা সেটাকে ডিটারমাইন করে এবং অ্যাকর্ডিংলি ফাংশনালিটিও ডিটারমাইন করে, ফলে প্রাইমারি স্ট্রাকচারে যদি অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সে কোনো অ্যাবনর্মালিটি চলে আসে, that leads to different diseases, and this kind of abnormality in the primary structure is due to some genetic alterations. Okay, so specifically genetic alterations lead to genetic diseases because they alter the primary structure of an amino acid. হ্যাঁ, আচ্ছা, এইবারে আমরা কিছু যে সেকেন্ডারি স্ট্রাকচার কি কি ধরনের হতে পারে সেটা আমরা একটু দেখব, ঠিক আছে? মেনলি আমি বলছি এই যে ব্যাপারটা, এখানে দুজন সায়েন্টিস্টের ভূমিকা, আর তোমাদেরকে আমি আজকে যে পেপারটা দেব সেই পেপারটায় খুব ক্লিয়ারলি এই ব্যাপারটা বলা আছে, করে অ্যান্ড পাউলিং এর এই ব্যাপারটা। দুজন সায়েন্টিস্টের ভূমিকা খুব চিপ ছিল। একজন হচ্ছেন গিয়ে তোমার এই লিনাস পাউলিং। লিনাস পাউলিং তোমরা নিশ্চয়ই জানো যে হি রিসিভড নোবেল প্রাইজ টুয়াইস। ওকে, এবং অলসো এখনো অবধি কিন্তু কোনো সায়েন্টিস্ট, ঠিক আছে, দুবারের বেশি নোবেল প্রাইজ পাননি। এরকম কোনো দুবার নোবেল প্রাইজ পেয়েছেন এরকম কোন সায়েন্টিস্টের নাম বলো। কেউ জানে না? মেরি কিউরি। হ্যাঁ, কি নাম? কি শুনতে পেলাম না নাম? ওই মেরি কিউরি। মেরি কিউরি। স্যাঙ্গার। মেরি কিউরি দুবার পেয়েছে, স্যাঙ্গার দুবার পেয়েছে, কারেক্ট। অনেকেই আছেন এরকম দুবার পেয়েছেন, ঠিক আছে, কিন্তু তিনবার কেউ পায়নি। লিনাস পাউলিং দুবার তুমি বলতে পারো, যদিও লিনাস পাউলিং এর একটা নোবেল কিন্তু পিসের জন্য, শান্তির জন্য নোবেল পেয়েছিলেন। বাট উনি থার্ড নোবেলটা প্রচুর চেষ্টা করেছিলেন। তার মধ্যে একটা চেষ্টা হচ্ছে গিয়ে তোমার ডিএনএ যে উনি ট্রিপল হেলিক্যাল স্ট্রাকচারটা দিয়েছিলেন তোমরা জানো। হ্যাঁ, হি গেভ আ রং স্ট্রাকচার ফর ডিএনএ, সেটা একটা ওনার ট্রাই ছিল। আরেকটা হচ্ছিল গিয়ে উনি, বাট হি ওয়াজ আ, মানে এইরকম আমি ওনাকে ক্রিটিসাইজ করছি না, হি ওয়াজ আ গ্রেট কেমিস্ট। এই এত বড় কেমিস্ট হয়তো জন্মায়নি, বাট ওনার অবদান অনস্বীকার্য। যাই হোক, আমরা এখানে ফোকাস করি পাউলিং অ্যান্ড করে। এবং উনি কিন্তু এই যে প্রোটিন স্ট্রাকচারের যে ডিসেকশনের ব্যাপারটা, এটা কিন্তু মানে কোন বন্ডের কতটা লেংথ হবে, ঠিক আছে, মানে আমি যদি ইন্ট্রিকেসিস এর মধ্যে চলে আসি, হ্যাঁ, ইন্ট্রিকেসিস কি আমরা একটু পরে দেখবো, সেগুলো কিন্তু পাউলিংই খুব ক্লিয়ারলি দিতে পেরেছিলেন। ওই সময়কার টুলস নিয়েও উনি সক্ষম হয়েছিলেন সেগুলো দেওয়ার জন্য। এনিওয়ে, আর এই ব্যাপারটাও কিন্তু পাউলিংই মেনলি বলেছিলেন যে অর্ডার্ড স্ট্রাকচার কিন্তু দু ধরনের হতে পারে, একটা হচ্ছে হেলিক্স, অ্যালফা হেলিক্স, আর একটা হচ্ছে গিয়ে বিটা শিট। এবং ওয়াই দিস ডিপেন্ডস আপন দ্য রোটেশন বিটুইন দ্য এন সি আলফা অ্যান্ড সি আলফা সি প্রাইম বন্ড, ঠিক আছে? কারণ সিএন বন্ড যেটা পেপটাইড বন্ড, সেটার সেটার কোনো রোটেশন হয় না। There is no মানে that's a rigid planar kind of a bond. হ্যাঁ, so rotation around this CN bond, that is the peptide bond, is not feasible. But you can have rotation against this around this N and C alpha and C alpha and C prime. That determines the phi and psi angle. All of us know this.
ঠিক আছে, ডাইহাইড্রাল অ্যাঙ্গেলস বা টরশন অ্যাঙ্গেলস বলা হয়। এবং এইখানে রামাচন্দ্রন প্লট, এখানে তোমাদের অনেকেরই একটা কনফিউশন ছিল যে রিজিয়ন গুলো কি, এখানে দেখে নাও। ঠিক আছে, অ্যালাউড রিজিয়ন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে রেড কালারে আছে, যেখানে অ্যাবসলিউটলি অ্যালাউড ফর দ্য বিটা শিট or right handed helix or left handed helix conformation. Then you have the yellow region, that is the outer limit of the allowed region, মানে এটা যদি ফেভারেবল হয় এটা হচ্ছে গিয়ে ওকে, ইউ ক্যান স্টিল অ্যালাউ ইট। এন্ড হোয়াইট রিজিয়ন হচ্ছে গিয়ে ডিসঅ্যালাউড রিজিয়ন, মানে স্টেরিক্যালি এখানে পসিবল হয় না। এইবারে আমি যেটা বলছিলাম যে ইন্ট্রিকেসিস ব্যাপারটা মানে কি হচ্ছে, সাপোজ দিস ইজ আ অ্যালফা হেলিক্স। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো বোঝানো যে 3.6 রেসিডিউস আছে পার টার্ন মানে হচ্ছে হেলিক্সটা কমপ্লিটলি 180 ডিগ্রি ঘুরছে। এই যে হেলিক্সটা একটা অ্যালফা হেলিক্স 180 ডিগ্রি ঘুরছে, তাহলে এই 180 ডিগ্রি ঘোরার মধ্যে, ঠিক আছে, এর কতটা হাইট কতটা উঠছে, দ্যাট ইজ কল্ড দ্য পিচ অফ দ্য হেলিক্স, দ্যাট ইজ 5.4 অ্যাংস্ট্রম। ওকে, and what is the number of residues here? 3.6 residues per turn, মানে একটা pitch of the helix, that is this distance is 5.4 angstrom and number of residue is 3.6. So if you just divide, you will get যে একটা অ্যালফা হেলিক্সে দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে অ্যাভারেজ ডিসটেন্সটা হচ্ছে গিয়ে 1.5 অ্যাংস্ট্রম। এই ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুপর্ণা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। না বুঝতে, একটু একবার বলেন, হ্যাঁ দেখো শুনতে পাইনি ভালো করে। হ্যাঁ এইখানে দেখো যে এইটা তো হচ্ছে একটা কমপ্লিট টার্ন, দ্যাট ইজ 180 ডিগ্রি। এইবারে এই যে টার্নটা এটা হচ্ছে গিয়ে 3.6 রেসিডিউস আছে, আর এই যে পিচটা মানে এই ডিস্টেন্সটা অফ আ কমপ্লিট টার্ন অফ 180 ডিগ্রি ইজ 5.4 অ্যাংস্ট্রম। তাহলে 5.4 অ্যাংস্ট্রম এ যদি 3.6 রেসিডিউস থাকে, তাহলে দুটো রেসিডিউ এর মধ্যে অ্যাভারেজ ডিস্টেন্সটা কত একটু ক্যালকুলেট করে বলো। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, 1 পয়েন্ট সামথিং আছে। 1.5 আসছে। ওকে, সামথিং বলে কিছু এক্সিস্ট করে না, 1.5ই আসবে। হিসেব করে দেখো, তাই তো 5.4 বাই 3.6, হ্যাঁ 5.4 বাই 3.6 কত হচ্ছে? ওকে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই অ্যালফা হেলিক্স কিন্তু প্রিডমিনেন্ট স্ট্রাকচার, মানে যে কোনো প্রোটিন তুমি নাও, প্রিডমিনেন্ট স্ট্রাকচার হচ্ছে গিয়ে অ্যালফা হেলিক্স। বিশেষ করে সেটা যদি গ্লোবিউলার প্রোটিন হয়, ডেফিনেটলি দিস অ্যালফা হেলিক্স ইজ দ্য প্রিডমিনেন্ট স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে এটা স্টেবিলাইজড কি করে থাকে। অ্যাজ ইউ ক্যান সি, there is hydrogen bond between কি কার্বনিল অক্সিজেন এন্ড অ্যামাইড হাইড্রোজেন। এই যে এটা হচ্ছে গিয়ে অ্যামাইড গ্রুপের হাইড্রোজেন, এটা হচ্ছে গিয়ে কার্বনিল অক্সিজেন, এদের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ড আছে। এই হাইড্রোজেন বন্ড গুলো কিন্তু তোমার স্টেবিলাইজ করে। ঠিক আছে, আর এখানে আমরা দেখতে পাবো যে সাইড চেন গুলো, মানে এই যে আর গুলো হচ্ছে গিয়ে ডিফারেন্ট সাইড চেন বিলঙ্গিং টু characterizing different amino acids. Okay, these R groups are different side chains characterizing different amino acids. এই R groups তারা কিন্তু always they will have a outward, মানে they will extend outward. This R groups will extend outwards. Okay, this is another characteristic যে R groups গুলো সবসময় আউটওয়ার্ড থাকবে। স্ট্রাকচারটাকে স্টেবিলাইজ করে হাইড্রোজেন বন্ড বিটুইন হুম, হাইড্রোজেন বন্ড বিটুইন কার্বনিল অক্সিজেন এন্ড অ্যামাইড হাইড্রোজেন। ওকে, খুব সহজ ভাষায় হচ্ছে যে NH2 গ্রুপ যেটা আছে, সেই NH2 গ্রুপের যে একটা H হাইড্রোজেন, এবং তারপরে
যেটা তোমার ইয়ে রয়েছে আর কি, যে কার্বনিল গ্রুপটা রয়েছে সেই কার্বনিল অক্সিজেনটা। এবার এইটা ডিপেন্ড করছে এই হাইড্রোজেন বন্ডটা কত কত অ্যাটমের পর হচ্ছে, বেসড অন দ্যাট ডিফারেন্ট হেলিসেস আর ক্লাসিফাইড। এনিওয়ে, আচ্ছা, আরেকটা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, সেটা তো তোমরা বলছোই যে তোমাদের কাছে, এন্ড আই উড ইনসিস্ট যে তোমরা ওটা কিন্তু একটু গ্রুপে দিয়ে দিও, কারণ আমার মনে হয় না ওটা প্রত্যেকের কাছে আছে বা প্রত্যেকে ফার্স্ট ইয়ারে অত সিনসিয়ারলি ক্লাস করতেও বলে। তো ইটস নাইস ওটা তোমরা যদি দিয়ে দাও গ্রুপে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে বিটা প্লিটেড শীট। এবার ব্যাপারটা আমি একটু বলতে চাইছি, সেটা হচ্ছে এই যে প্লিটেড, প্লিট কথাটার মানে কি হচ্ছে? সুপর্ণা এটা খুব ইজিলি বলতে পারবে। সুপর্ণা, প্লিট কথাটার মানে কি হচ্ছে? স্যার ফোল্ড। মেয়েদের জামায় প্লিট থাকে, তাই না? এই 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 এই, ঠিক আছে, ভাঁজ। অল্টারনেটিভ ফোল্ড স্ট্রাকচার একটা। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে মেয়েদের যে চুলের ক্লিপ দেখবে, কালো রঙের ক্লিপ, তাতেও প্লিট থাকে, এরকম উঠছে নামছে উঠছে নামছে, এটা দিস ইজ দ্য প্লিট। এইবারে দেখো যে কোনো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্র্যান্ড, বিটা স্ট্র্যান্ড এন্ড বিটা প্লিটেড শীট বা বিটা শীট, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? স্ট্র্যান্ড আর ইয়ের মধ্যে, শীটের মধ্যে ডিফারেন্সটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? বিটা বিটা স্ট্র্যান্ড কোনো এরকম ফোল্ড থাকবে না, স্প্লিট থাকবে না। বিটা স্ট্র্যান্ড হচ্ছে সোজা এই একটা জিনিসকে আমি বিটা স্ট্র্যান্ড বলছি। হ্যাঁ, একটা ইন্ডিভিজুয়াল পলিপেপটাইড যদি এরকম একটা কিছু তৈরি করে, দিস ইজ কল্ড আ বিটা স্ট্র্যান্ড, এবং সেটা ফুললি এক্সটেন্ডেড। এখানে তো আবার একটা বিটা টার্নও আছে, উইল টক অ্যাবাউট ইট। একটা ফুললি এক্সটেন্ডেড ইন্ডিভিজুয়াল পলিপেপটাইড, ধরো এটা যদি সোজা এরকম একটা ইন্ডিভিজুয়াল পলিপেপটাইড হতো, সেটা একটা স্ট্র্যান্ড তৈরি করতো, ঠিক আছে? আর এই ধরনের দুটো পলিপেপটাইড যখন সাইড বাই সাইড নিজেদেরকে অ্যালাইন করে, দে ফর্ম দা বিটা শীট। একটা সিঙ্গল পলিপেপটাইড উইথ ইটস এক্সটেনশন, দ্যাট ফর্মস দ্য বিটা স্ট্র্যান্ড। দুটো পলিপেপটাইড যখন পাশাপাশি একে অপরকে অ্যালাইন করে, দ্যাট ইজ কল্ড দ্য বিটা শীট। এইবারে দুটো পলিপেপটাইডের যদি এন এবং সি টার্মিনালটা সেম দিকে থাকে, দ্যাট ইজ কল্ড প্যারালাল বিটা প্লিটেড শীট। যদি অপোজিট দিকে থাকে, দ্যাট ইজ কল্ড অ্যান্টি প্যারালাল বিটা প্লিটেড শীট, ঠিক আছে? তো এইখানেও কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই জিনিসটা তোমরা দেখো, সেটা হচ্ছে গিয়ে যে আহ ওই অ্যামাইড হাইড্রোজেন এবং কার্বনিল অক্সিজেন, এই দুটোর মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ড আছে, ঠিক আছে? এইখানে একটা জিনিস তোমরা জেনে রাখবে, এই যে বিটা প্লিটেড শীটটা, এটা যেহেতু একটা টার্ন দিয়ে তৈরি হয়েছে, এখানে একটা বিটা টার্ন দিয়ে তৈরি হয়েছে, তো এটাকে আমরা কি ধরনের বিটা প্লিটেড শীট বলতে পারি? প্যারালাল না অ্যান্টি প্যারালাল? একটু ভাবো, এটাকে আমরা কি ধরনের বিটা প্লিটেড শীট বলতে পারি? প্যারালাল না অ্যান্টি প্যারালাল? প্যারালাল। অবশ্যই অ্যান্টি প্যারালাল। যখন কোনো বিটা প্লিটেড শীট একটা টার্ন দিয়ে তৈরি হবে, সেটা সবসময় অ্যান্টি প্যারালাল হয়। কারণ এইটা যদি এন হয়, এটা সি টার্মিনাল হলো, তারপরে এই দিকটা আবার এন হবে, এই দিকটা সি টার্মিনাল হবে, তার মানে এন টার্মিনাল সি টার্মিনাল দুটো অপোজিট থাকবে, ঠিক বলছি তো? যখনই একটা টার্নের সাহায্যে কোনো বিটা প্লিটেড শীট হয়, তার মানে বেসিক্যালি এসেনশিয়ালি দিস ইজ দ্য সেম পলিপেপটাইড, বাট এই দিকটা যদি সে এন হয়, হ্যাঁ, ওকে, এই দিকটা যদি সে এন হয়, তো তোমরা দেখবে যে এই দিকটা সি হবে। obviously this is the n terminal, this is the c terminal, and obviously if this is the n terminal, this is the c terminal, then here it is the n terminal. এটা obviously anti parallel হবে। এই ব্যাপারটায় কি কারো ডাউট থাকছে? বলো তাহলে আমাকে। না স্যার। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? একটা পলিপেপটাইড যখন টার্ন করে বিটা প্লিটেড শীট বানাবে, অবভিয়াসলি সেটা অ্যান্টি প্যারালাল হবে। অ্যান্টি প্যারালাল বলেই কিন্তু হাইড্রোজেন বন্ডস গুলো এত স্মুথ। প্যারালাল বিটা শীটের থেকে কিন্তু অ্যান্টি প্যারালাল বিটা শীট অনেক স্টেবল স্ট্রাকচার। প্যারালাল বিটা শীট যদি হতো, তখন তাহলে কিন্তু হাইড্রোজেন বন্ডিং প্যাটার্ন এত স্মুথ হতো না। বোঝাতে পারছি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা,
এইগুলো হচ্ছে কিছু ব্যাপার তোমরা দেখবে যে তোমরা যখন ফ্রিটেন হেলিক্স দেখবে তোমরা এই জিনিসটা দেখবে যে প্রত্যেক 3টে অ্যামিনো অ্যাসিড অন্তর অন্তর এবং 10টা ব্যাকবোন অ্যাটম অন্তর অন্তর এই হাইড্রোজেন বন্ডটা রয়েছে। 413 হেলিক্স দেখবে গিয়ে হচ্ছে প্রত্যেক 4টে অ্যামিনো অ্যাসিড অন্তর অন্তর এবং 13টা অন্তর অন্তর ব্যাকবোন অ্যাটম অন্তর অন্তর হাইড্রোজেন বন্ডটা রয়েছে। পাই হেলিক্সে দেখবে গিয়ে হচ্ছে মোটামুটি প্রত্যেক 5টা অ্যামিনো অ্যাসিড অন্তর অন্তর এবং 16টা ব্যাকবোন অ্যাটমের কাউন্ট বলছি, কিন্তু 16টা ব্যাকবোন অ্যাটম অন্তর অন্তর উইল হ্যাভ দা হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, অ্যাকর্ডিংলি তোমরা যদি একটু দেখে নাও যেটা ওরা আর কি ছবিটা তুলে পাঠাবে বিটা শিট এবং তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে মোটামুটি কতটা আর কি কোনটার কিরকম পিচ হতে পারে। 310 হেলিক্স এর পিচ বেশি হবে, 413 এর পিচ বেশি হবে, না 516 এর পিচ বেশি হবে। এটা তো খুব বেসিক একটা কমন সেন্স ইউজ করলে বোঝা যেতে পারে যে কোনটার পিচটা বেশি হবে। ঠিক আছে, বাট এই ধরনের প্লিটেড শিট কিন্তু অনেক এক্সটেন্ডেড স্ট্রাকচার। এখানে যদি এই একটা কমপ্লিট প্লিট আমি ধরি, এখান থেকে এই এবং এখান থেকে এই পুরোটা কিন্তু হচ্ছে কি অলমোস্ট 7 অ্যাংস্ট্রম। ওকে, so you see that almost 2 amino acids are almost occupying 7 angstrom, যেখানে কিন্তু ওখানে 3.6 amino acid 5.4 angstrom অকুপাই করছিল। so individually these two amino acids এর মধ্যে যদি আমি ডিসটেন্স দেখি বা পুরো এই যে রিজিয়নটা দেখি, this is almost 3.5 angstrom. again this is almost of the same dimension. তো এইখানে আমি এইটুকুই জাস্ট বোঝাতে চাইছি, ফিগার্স আর নট ইম্পর্টেন্ট কোনটা কত অ্যামস্ট্রং বা কিছু, বাট এই ইন্ট্রিকেসিস গুলো কিন্তু লিনাস পাউলিং এন্ড করেই মেনলি প্রপোজ করেছিলেন। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা বিটা প্লিটেড শীট কিন্তু অনেক এক্সটেন্ডেড স্ট্রাকচার কম্পেয়ার টু অ্যান আলফা হেলিক্স। মানে সেখানে কিন্তু সহজ ভাষায় বলতে গেলে দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে দূরত্ব অনেক বেশি। এটা যখন সায়ন বিশ্বাস, রুদ্রজিৎ বা যাদের কাছে আছে তারা যখন ওইটা পোস্ট করবে আর কি ছবিগুলো, তোমরা এই আমি যেটা বলছি যে এই যে 7 অ্যামস্ট্রাল 3.5 অ্যামস্ট্রাল এই ব্যাপারগুলো তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বাট হ্যাভিং সেড দ্যাট the take home message is that it's a much extended structure. However, in both the cases, these structures for alpha helix as well as in beta pleated sheets, the structure is stabilized by hydrogen bonds. Okay, between the amide hydrogen and the carbonyl oxygen. এবার দুটো শীট যদি প্যারালাল থাকে মানে তাদের N and C টার্মিনাল এইটা ওরিয়েন্টেশনটা যদি সেম থাকে, it is called a parallel beta sheet, or it could be an anti-parallel beta sheet if the orientation of one strand, beta strand, and the orientation of the other beta strand is different. Okay, but anti-parallel beta sheets, they are much more stable কারণ তাদের হাইড্রোজেন বন্ডিং কিন্তু অনেক স্মুথ হয়। ওকে, তো যদি বিটা স্ট্র্যান্ডের এন আর সি টার্মিনাল দুটো বিটা স্ট্র্যান্ডের সেম ডিরেকশনে থাকে, ইটস প্যারালাল। যদি এন আর সি টার্মিনাল দুটো বিটা স্ট্র্যান্ডের অপোজিট ডিরেকশনে থাকে, ইটস অ্যান্টি প্যারালাল। বাট ফর অ্যান্টি প্যারালাল বিটা প্লিটেড sheet, it's a much stable structure compared to the parallel beta pleated sheet. কারোর কোনো ডাউট আছে এই অবধি? তাহলে বলো, নাকি ইজি ওকে বোঝা যাচ্ছে? খুব ডিফিকাল্ট কিছু তো বলছি না। ওকে, নাও লেট আস কাম টু অ্যানাদার কাইন্ড অফ স্ট্রাকচার যেটা আমরা একটু আগে দেখলাম, সেটা হচ্ছে বিটা বেন্ড। মানে আমার যদি ইন্ট্রা চেন, মানে একটাই পলিপেপটাইড চেন, ইন্টার চেন হলে তো অসুবিধা নেই, দুটো পলিপেপটাইড চেন পাশাপাশি আছে, তারা একটা বিটা প্লিটেড শীট তৈরি করছে, ইটস ফাইন। বাট একটাই পলিপেপটাইড চেন বিটা প্লিটেড শীট তৈরি করছে কিভাবে? না তাহলে এইরকম আমাদেরকে দেখতে হবে যে দেয়ার ইজ আ বেন্ড ইন দা স্ট্রাকচার, এরকম স্ট্রাকচারাল একটা বেন্ড হচ্ছে। এই যে বেন্ড গুলো এগুলোকে বলে গিয়ে হচ্ছে বিটা বেন্ড। ঠিক আছে, এই বেন্ড গুলো কি অ্যালাউ করে না, দে অ্যালাউ দ্য চেঞ্জ অফ ডিরেকশন অফ দ্য পেপটাইড চেইন। পেপটাইড চেঞ্জের যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা এটা চেঞ্জ করে দিচ্ছে টু গেট আ ফোল্ডেড স্ট্রাকচার। হ্যাঁ, এবং একটা জিনিস অবভিয়াসলি এই ধরনের বেন্ড যদি থাকে, that makes the protein structure globular instead of linear.
So what do we see? We see mostly globular protein. Hardly we encounter a linear protein. That's why this kind of structures are quite stable. Again, we see that these beta bend structures, which are quite frequent as well as stable, they are also stabilized by hydrogen bonds. They impart the globularity to a linear protein. These beta bends impart globularity to a linear protein. ঠিক আছে, এটা globularity impart করছে, and these beta bend structures are also stabilized by hydrogen bonding. Usually দেখা যায় যে দুটো অ্যামিনো অ্যাসিড প্রোলিন আর গ্লাইসিন, এরা কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি দেখা যায় গিয়ে হচ্ছে এই ধরনের বিটা টার্নস বা বিটা বেন্ড স্ট্রাকচার। ঠিক আছে, এবং এই ধরনের বিটা টার্ন এরা কি করছে, যেটা আমি বললাম, বা বিটা বেন্ড স্ট্রাকচার অ্যান্টি প্যারালাল বিটা শিট তৈরি করছে, যেটার উদাহরণ কিন্তু আমরা দেখলাম। ঠিক আছে, এবং অ্যাটলিস্ট এই জায়গাটায় দেয়ার শুড বি 4 সাকসেসিভ অ্যামিনো অ্যাসিড, 4টে পরপর অ্যামিনো অ্যাসিড থাকতে হবে, যারা কিন্তু এই ধরনের বিটা টার্ন বা বিটা বেন্ড স্ট্রাকচার তৈরি করবে। ওকে, আচ্ছা, আমি এখানে তোমাদের একটা প্রশ্ন করব। আমি তোমাদের একটা পিপিটি আপলোড করেছিলাম বেশ কয়েকদিন আগে, সেটা হচ্ছে প্রোটিন স্ট্রাকচারে, যেটার উপর বেস করে আমরা লাস্ট কয়েকটা ক্লাস করেছি। সেইখানে ইন্ডিভিজুয়াল অ্যামিনো অ্যাসিডের যে প্রবণতা বিভিন্ন ধরনের সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করার, সেই প্রবণতার ব্যাপারে বলা আছে। ওই পিপিটিটাতে ইন্ডিভিজুয়াল অ্যামিনো অ্যাসিডের যে প্রবণতা বিভিন্ন ধরনের সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করা, সেই প্রবণতার ব্যাপারে বলা আছে, এবং কেন একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড একটি নির্দিষ্ট ধরনের সেকেন্ডারি স্ট্রাকচারই তৈরি করতে বেশি প্রবণ, সেই ব্যাপারটাও কিন্তু বলা আছে। আমার প্রশ্ন হচ্ছে, তোমরা কি সেটা পড়েছো বা কেউ দেখেছো এই পিপিটিটা, যেটার উপর বেস করে আমরা লাস্ট কয়েকটা ক্লাস করেছি? ইন্ডিভিজুয়াল অ্যামিনো অ্যাসিড বেসড অন ইটস স্ট্রাকচার, বেসড অন ইটস আর গ্রুপ, কোনটার কি ধরনের সেকেন্ডারি স্ট্রাকচার ফর্ম করার প্রবণতা আছে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। ডিড ইউ পিপল গো থ্রু দ্যাট? হ্যাঁ স্যার, দেখেছি একবার। একবার দেখলে হবে না, স্যার দেখেছি আমি। হ্যাঁ হ্যাঁ, একবার দেখলে হবে না, দেখুন। এটা কিন্তু ভালো করে একটু পড়তে হবে। ওকে, তো তারপর আমরা আসছি একটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচারে। দেখো, কোরি পাউলিং তারা কিন্তু এই যে প্রোটিন সেকেন্ডারি স্ট্রাকচারটার কথা বলেছিলেন বাই আ স্পেসিফিক সেটস অফ পাই অ্যান্ড সাই অ্যাঙ্গেল। ঠিক আছে, কিন্তু ইটস নট অলওয়েজ নেসেসারি যে পরপর অ্যামিনো অ্যাসিড রেসিডিউসের বা সাকসেসিভ অ্যামিনো অ্যাসিড রেসিডিউসের একই ফাইসাই ভ্যালুজ আছে। তখন তারা কি করবে? ফর এক্সাম্পল, ধরো অ্যামিনো অ্যাসিড যেটা 9 নম্বর পজিশনে আছে, তার ফাইসাই ভ্যালু করসপন্ডস টু আলফা হেলিক্স স্ট্রাকচার। যেটা 10 নম্বরে আছে, তার ফাইসাই ভ্যালু করসপন্ডস টু আ বিটা শিট স্ট্রাকচার। যেটা 11 নম্বরে আছে, তার ফাইসাই ভ্যালু যে সাবসেট দ্যাট ডাজন্ট বিলং টু হেলিক্স অর বিটা শিট স্ট্রাকচার। যেটা 12 নম্বরে আছে, দ্যাট अगेंस्ट করসপন্ডস টু আলফা হেলিক্স স্ট্রাকচার। এইরকম সাকসেসিভ রেসিডিউস এর মধ্যে যদি ফাই সাই অ্যাঙ্গেলের ভ্যালুজ এর কোনো সিমিলারিটি না থাকে, তখন কি হবে? তখন the protein structure will be designated as non-repetitive structure. মানে যে কোনো নির্দিষ্ট সেকেন্ডারি স্ট্রাকচার পেতে গেলে, whether it's an alpha helix or whether it's a beta sheet, যে কোনো নির্দিষ্ট সেকেন্ডারি স্ট্রাকচার পেতে গেলে whether it's an alpha helix or it's a beta sheet, ঠিক আছে, পরপর যে ফাই সাই অ্যাঙ্গেলের ভ্যালু সাবসেট গুলো, they should have repetitive value, মানে ওই রিজিয়নে থাকবে। আলফা হেলিক্সের জন্য আলফা হেলিক্সের রিজিয়নে থাকবে, বিটা শিটের জন্য বিটা শিটের রিজিয়নে থাকবে। কিন্তু যদি এরকম হয়, যেটা বললাম 9 নম্বর অ্যামিনো অ্যাসিডের ফাই সাই যে ভ্যালুটা, সেটা আলফা হেলিক্সে করসপন্ড করছে, 10 নম্বরেরটা বিটা শিটকে, 11 নম্বরেরটা কাউকেই করসপন্ড করছে না, 12 নম্বরের ফাই সাই রেসিডিউসের যে ভ্যালুগুলো, সেগুলো আলফা হেলিক্সকে করসপন্ড করছে, 13 নম্বরেরটা আবার কাউকেই করসপন্ড করছে না,
এই রকম যদি চলতে থাকে, then we have non-repetitive structure. These structures are coils and loops. ঠিক আছে, এই ধরনের স্ট্রাকচার প্রোটিন সেকেন্ডারি স্ট্রাকচারের লেভেলে আমরা বলে থাকি গিয়ে হচ্ছে কয়েল অর লুপ। যে কোনো গ্লোবিউলার প্রোটিনের, আর 10 মিনিট মধ্যে গ্লোবিউলার প্রোটিনের স্ট্রাকচার যদি আমরা দেখি, এই ধরনের কিন্তু ইররেগুলার বা ইউনিক স্ট্রাকচার প্রচুর পাওয়া যায়, এবং ট্রাস্ট মি, দে আর ফাংশনালি ভেরি 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 ইম্পর্টেন্ট। এরা কিন্তু ফাংশনালি অত্যন্ত ইম্পর্টেন্ট। These structures are functionally very very important. এরা প্রোটিনে কে একটা ফ্লেক্সিবিলিটি দেয় so that the proteins can migrate from one place to another place. It can pass through different channels. It can traverse through the membrane. এই যে ফ্লেক্সিবিলিটি গুলো, ঠিক আছে, it can traverse through the membrane, it can pass through different channels, it can go from one place to another place, it can switch between a folded state and a unfolded state. Also, these loops and coils, they provide a variable region to the protein. তাহলে এই স্ট্রাকচার গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং দেখা গেছে যদি কোনো প্রোটিন 60 অ্যামিনো অ্যাসিড রেসিডিউ এর বেশি থাকে, তার মধ্যে কিন্তু এই ধরনের লুপ স্ট্রাকচার অবশ্যই পাওয়া যায়। এবং এই ধরনের লুপ স্ট্রাকচারের ইউজুয়ালি আমরা যদি দেখি সাইজ মোটামুটি যখন 6 থেকে 16 রেসিডিউ হয়। আবার বলছি, এই ধরনের লুপ স্ট্রাকচারের যখন সাইজ 6 থেকে 16 রেসিডিউ হয়, ইউজুয়ালি তাদের ওমেগা লুপ বলা হয়। ওকে, so these are called omega loops with size ranging from 6 to 16 residues. And if you have a polypeptide, not a peptide, মানে 60-70 এর বেশি অ্যামিনো অ্যাসিড আছে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের লুপ স্ট্রাকচার বা কয়েল স্ট্রাকচার থাকতে বাধ্য, যার কিন্তু কোনো রিপিটেটিভ phi ভ্যালু সাবসেট নেই, যার জন্য it cannot attain a alpha helix structure or a beta helix structure. Okay, next আমরা এই ধরনের কিছু সুপার সেকেন্ডারি স্ট্রাকচার আছে যেগুলো হচ্ছে মোটিভ। আমি তোমাদের লাস্ট ক্লাসে জিজ্ঞেস করেছিলাম যে ডিএনএ বাইন্ডিং যে ডোমেন আছে বিভিন্ন প্রোটিনে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস বলো ইত্যাদি, সেই সেই ডোমেনের মধ্যে কিংবা এনজাইমস বলো লাইক আরএনএ পলিমারেজ অর ডিফারেন্ট ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস বলো, সেই ডোমেনের মধ্যে কি নির্দিষ্ট কোনো মোটিভ আছে? আই আস্ক ইউ রাইট নাও, আই ডোন্ট ওয়ান্ট দ্য আনসার বিকজ আই জাস্ট ওয়ান্ট টু ফিনিশ ইট অফ। সেটা হচ্ছে এদেরকে সুপার সেকেন্ডারি স্ট্রাকচার বলা হয়। কেন সুপার সেকেন্ডারি স্ট্রাকচার বলা হয়? কারণ একাধিক সেকেন্ডারি স্ট্রাকচারের সংগঠনে এরা কিন্তু একটি নির্দিষ্ট রূপ পেয়েছে। মানে এরা কিভাবে সংগঠিত হয়েছে, যে বিভিন্ন সেকেন্ডারি স্ট্রাকচার একটি নির্দিষ্ট ওয়েতে they have amalgamated. There is the amalgamation of different secondary structures in a specific sequential manner. Okay, amalgamation of different secondary structure in a specific sequential manner. হ্যাঁ, যেমনি আমরা দেখতে পাচ্ছি যদি একটা বিটা শীট আছে, এরকম একটা বিটা শীট আছে, তারপর এরকম একটা অ্যালফা হেলিক্স আছে, তারপর আবার এরকম একটা বিটা শীট আছে, ঠিক আছে? তো এদেরকে বলা হচ্ছে বিটা আলফা বিটা মোটিভ। একটা বিটা শীট আছে, তারপর একটা অ্যালফা হেলিক্স আছে, তারপর একটা বিটা শীট আছে, এদেরকে বলা হচ্ছে বিটা আলফা বিটা মোটিভ। ঠিক আছে, কেন? দিস ফর্মস আ সার্টেন গ্রুপিং অফ সেকেন্ডারি স্ট্রাকচারাল এলিমেন্ট, যার জন্য এদেরকে কিন্তু সুপার সেকেন্ডারি স্ট্রাকচার বলা হচ্ছে। এই অর্ডারটা যদি আমি চেঞ্জ করে দিই, প্রথমে হেলিক্স তারপর দুটো শীট, তাহলে কিন্তু মোটিভটা সেম থাকবে না। That is why a certain groupings of secondary structural elements are called motif. হ্যাঁ, এবং এদের যেহেতু একাধিক সেকেন্ডারি স্ট্রাকচারাল এলিমেন্ট এখানে একসাথে দিয়ে এই ব্যাপারটি সংগঠিত হয়েছে, তার জন্য এটাকে সুপার সেকেন্ডারি স্ট্রাকচার বলে। গ্রিক কি মোটিভ? গ্রিক কি মোটিভ কি না, সেট অফ অ্যান্টিপ্যারালাল বিটা স্ট্র্যান্ড, সেটস অফ অ্যান্টিপ্যারালাল বিটা স্ট্র্যান্ড জয়েন্ড বাই সাম লুপ। ঠিক আছে, এন্ড দেখো এই চারটে বিটা স্ট্র্যান্ডই অ্যান্টিপ্যারালাল এন্ড দে আর জয়েন্ড বাই সাম লুপ, কিছু লুপের দ্বারা তারা কিন্তু জয়েন্ট হয়েছে। ওকে, তো अगेन দিস বিটা মিয়ান্ডার দেখতে পাচ্ছি,
যে পরপর পরপর অ্যান্টি প্যারালাল বিটা স্ট্র্যান্ড এবং এই ধরনের লুপ স্ট্রাকচারের দ্বারা তারা কিন্তু জয়েন করেছে একে অপরের সাথে। নাও ইফ উই কাম টু দিস টার্সিয়ারি স্ট্রাকচার, এটা আমি আগেও বলেছি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইট ইজ দ্য থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার অফ আ প্রোটিন, হ্যাঁ, and it reveals the biological function of the protein as well as the evolutionary origin. এই টার্সিয়ারি স্ট্রাকচার সব থেকে সিগনিফিকেন্ট এই জন্য যে there is also a theory that similar kind of tertiary structure leads to similar kind of function, generalized theory, as well as similar kind of three-dimensional tertiary structure has got a congruent evolutionary lineage. মানে যদি থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার একদম সেম হয় তাহলে ওই প্রোটিন গুলোর অ্যাটলিস্ট একটা কনভার্জেন্ট এভলিউশনারি লিনিয়েজ ঘটেছে, মানে দে হ্যাভ ইভলভড ইন দ্য সেম ম্যানার। তো তাদের মধ্যে এভলিউশনারি ডিস্টেন্স কিন্তু কম হয়, or they are homologous protein as well as they perform the same function. So protein tertiary structure is very important and you people know why it is very important. ঠিক আছে, আর প্রোটিনের যে ফাংশন দ্যাট ডিপেন্ডস আপন ইটস টার্সিয়ারি স্ট্রাকচার, ফলে টার্সিয়ারি স্ট্রাকচারটাকে আমি যে মুহূর্তে নষ্ট করে দিচ্ছি, দ্যাট ইজ when we are denaturing the protein, basically it loses its activity. Okay, now আর কি কি বাকি আছে, ডোমেইনস আছে, ইন্টারঅ্যাকশনস আছে, কোয়াটার্নারি আছে, হবে না 3 মিনিট 35 সেকেন্ডে এত কিছু হয়। যাই হোক, যেটা হচ্ছে নেক্সট আমরা ওকে, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট আস্ক মি। এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন কারণ হয়ে থাকে প্লিজ আমাকে জিজ্ঞেস করুন। স্যার মোটিভ গুলো তো ইন্ডিভিজুয়ালি ফাংশন করতে পারবে। মোটিভ গুলো ইন্ডিভিজুয়ালি ফাংশন করতে পারবে কি না, আচ্ছা, ব্যাপার হচ্ছে যে দেখো ডোমেইনস গুলো তো অবশ্যই করতে পারবে, ঠিক আছে, যার জন্য অনেক সময় ডোমেইনস কে স্মল গ্লোবুলার প্রোটিনসও বলা হয়, কারণ ডোমেইনস এর ইন্ডিভিজুয়াল ফাংশনালিটি আছে। মোটিভ গুলো ইন্ডিভিজুয়াল ফাংশন করতে পারে আবার করতে পারে না, ঠিক আছে। এর মানেটা কি আমি তোমাকে তখন বোঝাবো যখন আমি তোমাকে ডোমেনটা পড়াবো, যে এক্স্যাক্টলি দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে, ডোমেইনস আর মোটিভ এই দুটোর মধ্যে কি কি ডিফারেন্স আছে। তবে হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি let me put it this way, which is the correct way of answering, ইন্ডিভিজুয়ালি ফাংশনাল রিজিয়ন যদি সেটাকে তুমি ডোমেইন বলো, তার মধ্যে স্পেসিফিক কিছু মোটিভ থাকে, দ্যাট ইজ 100% শিওর। সেই মোটিভ গুলো প্রেজেন্সের জন্যই কিন্তু ডোমেইনস এর একটা ফাংশনালিটি আছে। আই রিপিট, সেই স্পেসিফিক মোটিভ গুলোর প্রেজেন্সের জন্যই কিন্তু ডোমেইনস এর একটা ফাংশনালিটি আছে। বাট তুমি যদি একেবারে আলাদাভাবে কেটে জাস্ট বাদ দিয়ে দাও, ওকে, একটা মোটিভকে ইউ স্ট্রাক ইট আপ ফ্রম দ্য ডোমেন, ডোমেনের থেকে জাস্ট কেটে বাদ দিয়ে দিলে, ইউ স্ট্রাইক ইট আপ, ইউ কাট ইট আপ ফ্রম দ্য ডোমেন, তখন কি ওটা নিজের সেই ফাংশনালিটিটা পারফর্ম করতে পারে? Well, in certain cases the answer is yes, in most cases the answer is no. It completely depends upon the domain, but definitely ওই ডোমেইনের মধ্যে স্পেসিফিক মোটিভ থাকলে তবেই কিন্তু একটা স্পেসিফিক থ্রি ডাইমেনশনাল এই একটা স্পেসিফিক ফাংশনালিটি পাওয়া যায়। ইট ইজ কোয়াইট ওয়েল অবজার্ভ। আর কোনো কোয়েশ্চেন? তোমরা ওইটা দেখেছো যে ডিএনএ বাইন্ডিং রিজিয়নে কি ধরনের মোটিভ থাকে, ডিএনএ বাইন্ডিং ডোমেইনে? দেখেছি। কি কি বলো, শোনা যাচ্ছে জিঙ্ক না তো? ফিঙ্গার, না না, সে তো থাকে, মানে সেটা কি ধরনের স্ট্রাকচার হয়, তুমি জিঙ্ক ফিঙ্গার বলবে, লিউসিন জিপার বলবে, সে তো ঠিক আছে, আমি জাস্ট জানতে চাইছি তাদের অ্যারেঞ্জমেন্টটা কি হয়। ওকে, নাও উই হ্যাভ লেস দ্যান 1 মিনিট, সো লেট আস স্টপ হিয়ার। আমি কিন্তু নেক্সট ক্লাস শুরুর আগে সবাইকে জিজ্ঞেস করব যে জিঙ্ক ফিঙ্গার মানে ডিএনএ বাইন্ডিং যে ডোমেইনস গুলো থাকে সেখানে স্পেসিফিক কি ধরনের মোটিভ পাওয়া যায়। তো টুডে উই স্টপ, আমরা এখানে শেষ করছি, আমরা কাল পরশু অবশ্যই আবার মিট করবো।